তো দেখ জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্টের একটা কনসেপ্ট থিওরিটা দেখে নে। দেখতে পাচ্ছিস? দেখ মোটামুটি হবে এই জায়গাটা দেখে নে কি করেছি এখানটায়। দেখতে পাচ্ছি এখানে তোর এটাতে নারকেল, দেখিস তো প্রচুর নারকেল কেনা হয়েছে। তার একজন তার বিজনেস করে যে নারকেল কিনে, প্রচুর নারকেল কিনেছে। তো নারকেল গুলো কিনে তারপর কি করেছে, নারকেল গুলোকে মানে খোসাগুলো ছাড়াবে। দেখতে পাচ্ছি তো খোসা ছাড়ানো হয়েছে। খোসা ছাড়ানোর পর বেরিয়েছে এটা, তারপর এটাকে কেটেছে, আধা করেছে, তারপরে কি হয়েছে দেখ, তারপরে দেখ জল বেরিয়েছে। বুঝতে পারছিস তো কি বললাম? মানে জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট জিনিসটা কি, এটা বোঝার জন্য তোকে ভালো করে দেখতে হবে। এটা এটা বুঝতে হবে ব্যাপারটা কি বলেছে। প্রথমে নারকেল কেনা হয়েছে, নারকেল গুলোকে ছাড়ালো, ছাড়িয়ে বেরোলো নারকেল, নারকেলটাকে ভাঙলো, জল বেরোলো, ঠিক আছে তো? তো এটা কি হচ্ছে এবার, এইটা আবার আবার আলাদা কাজে লাগবে। এই খোসাগুলো কি হয় জানিস, খোসা দিয়ে কি কাজ করা হয়? খোসা দিয়ে কিছু অনেক কাজ করা হয়, খোসার কাজ আছে। তারপর তারপর দেখ এই যে নারকেল দিয়ে কি হয় জানিস, নারকেলটা দিয়ে নারকেল তো বিভিন্ন কাজে লাগতে পারে, রান্না বান্না করতে কাজে লাগে, এছাড়াও নারকেলের তেল তৈরি করতে কাজে লাগে, ঠিক আছে? আবার তুই দেখ নিচে যে ছিল না যে জুস জুস তৈরি করেছি এখানে, এদিক দেখ, এই দেখ এটা দেখবি অনেকে নারকেলের জুস পাওয়া যায়, তাহলে এইগুলো করতে কাজে লাগে। তাহলে আমি বলতে চাইছি কি, এই জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট জিনিসটা কি, প্রথমে তোকে ম্যাটেরিয়াল কাঁচামালটা কিনতে হবে। যে কাঁচামাল কিন, নারকেল কিনবি, ঠিক আছে? ওখান থেকে কিন্তু অনেকগুলো জিনিস তৈরি হলো, অনেকগুলো প্রোডাক্ট বেরোলো, ঠিক আছে? তারপরে আরো অনেক কিছু খরচাপাতি করতে হয়। এখানে দেখ আমি থিওরিটা একটু দেখে নিচ্ছি, তাহলে তুই বুঝতে পারবি। দেখ কি লিখেছে এখানে, বলছে কি জয়েন্ট প্রোডাক্ট আর বাই প্রোডাক্ট জিনিসটা কি। বলছে ইন সাম প্রসেস ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে, ইন সাম প্রসেস ইন্ডাস্ট্রিজ টু অর মোর প্রোডাক্ট আর প্রডিউসড ফ্রম আ কমন ইনপুট and in the same manufacturing process these products are often termed as joint product, byproduct and co-product। কি বলতে চেয়েছে এখানটা দেখ, এই লাইনটা পর, তাহলে তুই ব্যাপারটা বোঝা যাবে আর ক্লিয়ার হবে। বলছে কি কনসেপ্ট অফ জয়েন্ট প্রোডাক্ট কি বলছে, সামটাইমস টু অর মোর প্রোডাক্ট, দেখতে পাচ্ছিস তো, টু অর মোর প্রোডাক্ট অফ অলমোস্ট ইকুয়াল ইম্পর্টেন্স আর প্রডিউস টুগেদার ফ্রম দ্য সেম র মেটেরিয়াল, ঠিক আছে, অ্যান্ড ইন দ্য কমন ম্যানুফ্যাকচারিং প্রসেস দিস প্রোডাক্ট আর কল্ড জয়েন্ট প্রোডাক্ট। মানে ধর তুই একটা ম্যাটেরিয়াল নিয়ে কাজ করতে নামলি, ঠিক আছে, যখন অনেকগুলো প্রোডাক্ট বেরিয়ে যাচ্ছে ওটাকে জয়েন্ট প্রোডাক্ট বলে। উদাহরণ দেখলে না তুই পুরো ব্যাপারগুলো ক্লিয়ার হবে। যেমন দেখ এখানে উদাহরণ কি দিয়েছে, কোল ইন্ডাস্ট্রিতে কি বলছে, কোক, বেঞ্জিল, তার, সালফেট, ঠিক আছে, কোল ইন্ডাস্ট্রিতে। সুগার ইন্ডাস্ট্রিতে কি হয়, সুগার কিউব, ঠিক আছে তো, বা সুগার কেন বলতে পারিস। ডেয়ারি ইন্ডাস্ট্রিতে কি আছে, ঘি, ঠিক আছে, বাটার, ঠিক আছে, চিজ। তুই দুধ নিয়ে এসেছিস, মিল্ক নিয়ে নেমেছিস, মিল্ক দিয়ে ঘি তৈরি হয়, বাটার তৈরি হয়, চিজ তৈরি হয়, ঠিক আছে, ওইগুলো তো সব প্রোডাক্ট বেরিয়ে গেল, এগুলো সব মেন প্রোডাক্ট, মানে এগুলো সব জয়েন্ট প্রোডাক্টের মধ্যে পড়ে, এগুলো সব জয়েন্ট প্রোডাক্টের মধ্যে পড়ে। আর মাইনিং ইন্ডাস্ট্রিতে কি বলছে, কপার, সিলভার, আয়রন, ঠিক আছে, তো এইগুলো হচ্ছে জয়েন্ট প্রোডাক্ট। বলেছে সাম, এই উদাহরণ এই রেফারেন্সটা পড়তে পারি, এটাও পড়তে পারিস। বলে জয়েন্ট প্রোডাক্ট আর টু অর মোর প্রোডাক্ট separated in course a processing each having a sufficiently high saleable value to merit recognition as a main product। মানে জয়েন্ট প্রোডাক্ট জিনিসটা কি বলছে, একসাথে অনেকগুলো প্রোডাক্ট বেরিয়ে যাবে এবং সবকটারই সমান গুরুত্বপূর্ণ আছে এবং সবকটারই ভালো ভ্যালু পাবি, ঠিক আছে। আর বাই প্রোডাক্ট জিনিসটা কি, বাই প্রোডাক্ট অন্য জিনিস, তুই চাসনি ওটা বের করতে কিন্তু বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে এবং ওইটা বেচে মার্কেটে খুব কম দাম পাবি। যেমন তুই কাঠের দোকান চলে যা, কাঠের দোকানে যে কাঠগুলো যখন ঘষছে না, কাঠের ডাস্ট বেরোয় দেখেছিস তো, তারপর যে কাঠের খোসাগুলো বেরোয়, এটা কি, এগুলো বাই প্রোডাক্ট, এইগুলো বেচে খুব একটা দাম পাওয়া যাবে না।
তারপর ধর তুই রাস্তায় দেখবি আখের রস খাই না, আমরা আখের রস খাই না, তা যখন আখটাকে যখন মেশিনে দেয় তো রসটা তো যে বেরোলো ওটা তো মেন প্রোডাক্ট, ওটা মেন প্রোডাক্ট, কিন্তু ওই যে ছাবড়াগুলো পড়ে রইলো ওই ছাবড়াগুলো কি করে গরুদের দিয়ে দেয় বা ওইগুলো বিক্রিও হয় অনেকে, খুব কম দাম বিক্রি হলেও খুব কম দাম পাওয়া যায়, ওটাকে বলে বাই প্রোডাক্ট। কি বললাম বুঝলি, মেন প্রোডাক্ট কোনগুলো, বাই প্রোডাক্ট কোনগুলো? তারপরে সামটাইমস টু অর মোর প্রোডাক্ট of almost equal importance are produced together from the same material। ধর একটা ম্যাটেরিয়াল দিয়ে তুই একটা ম্যাটেরিয়াল নিয়ে কাজ করতে নামলি, তোর একটা প্রোডাক্ট তৈরি করার টার্গেট ছিল, ঠিক আছে, তুই একটা ম্যাটেরিয়াল নিয়ে নামলি, দেখলি অনেকগুলো প্রোডাক্ট বেরিয়ে গেল, ওটাকে বলে জয়েন্ট প্রোডাক্ট। একসাথে অনেকগুলো প্রোডাক্ট বেরিয়েছে, জয়েন্ট প্রোডাক্ট বলে। ইন দ্য কমন ম্যানুফ্যাকচারিং প্রসেস দিস প্রোডাক্ট আর কল্ড জয়েন্ট প্রোডাক্ট। ঠিক আছে, তো উদাহরণগুলো দেখতে পারলি তুই? ঠিক আছে, বুঝতে পারলি তাহলে জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট জিনিসটা কি বোঝালাম তোকে? উদাহরণগুলো বললাম জয়েন্ট প্রোডাক্টের পরীক্ষা কিন্তু ইম্পর্টেন্ট থিওরি গুলো দেয় কিন্তু এগুলো। হ্যাঁ, বাই প্রোডাক্ট জিনিসটাকে অলরেডি তোকে বললাম, বাই প্রোডাক্ট জিনিসটা কি, বাই প্রোডাক্ট জিনিসটা কি তোকে বললো, এটা উদাহরণ বললাম না, বাই প্রোডাক্ট টিম্বার ইন্ডাস্ট্রিতে মেন প্রোডাক্ট কি বেরোচ্ছে, উড প্লাই হচ্ছে মেন প্রোডাক্ট, কিন্তু বাই প্রোডাক্ট কি বেরোচ্ছে, বার্কস, সডাস্ট। ঠিক আছে, এই মতো বললাম, মানেগুলো বললাম। মিট প্রসেসিং ইন্ডাস্ট্রিতে মেন প্রোডাক্ট কি, আমরা মাংসের দোকানে কি পাই, মেন প্রোডাক্ট কোনগুলো জানি, মাংসের দোকানে মেন প্রোডাক্ট কোনগুলো, মাংসের মেন প্রোডাক্ট উল, ওটাও কিন্তু মেন প্রোডাক্ট, কিন্তু বাই প্রোডাক্ট কোনটা জানিস তো, বোনস। ঠিক আছে, এইগুলো হচ্ছে বাই প্রোডাক্ট। তো বলছে বাই প্রোডাক্ট আর ইনসিডেন্টালি প্রডিউসড ইন অ্যাডিশন টু, তুই মেন প্রোডাক্টই করতে চেয়েছিলি কিন্তু দুর্ভাগ্যবশত তোর বাই প্রোডাক্ট বেরিয়ে গেল। ঠিক আছে, তো দে অ্যারাইজ অ্যাজ সেকেন্ডারি প্রোডাক্ট ইন দা প্রোডাকশন অফ জয়েন্ট প্রোডাক্ট অ্যাকর্ডিং টু সিআইএমএ। বাই প্রোডাক্ট আর প্রোডাক্ট রিকভার্ড ইনসিডেন্টালি ফ্রম দা ম্যাটেরিয়াল ইউজড ইন দা ম্যানুফ্যাকচার অফ মেন প্রোডাক্ট। ঠিক আছে, তো তো এই গেল তোর জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট। ঠিক আছে, তো এবার দেখ জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্টের ডিফারেন্স গুলো পড়বে, এটা খুব দেয় পরীক্ষায়। ঠিক আছে, যেন পড়াচ্ছি জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্টের ডিফারেন্স গুলো পড়াচ্ছি। ঠিক আছে, তো তো দেখ কি বলতে চাইছি এখানে, এই দেখ দেখতে পাচ্ছিস তো কি বলছে, নেচার অফ প্রোডাক্ট। নেচার অফ প্রোডাক্ট এটা কি ধরনের প্রোডাক্ট, এটা কি ধরনের প্রোডাক্ট, ঠিক আছে, এটা কি ধরনের প্রোডাক্ট, জয়েন্ট প্রোডাক্ট হচ্ছে মেন প্রোডাক্ট। ঠিক আছে, এটা মেন প্রোডাক্ট, কিন্তু বাই প্রোডাক্ট কি মেন প্রোডাক্ট, বাই প্রোডাক্ট মেন প্রোডাক্ট না, চাষিনি বের করতে বেরিয়ে গেছে, সব সেকেন্ডারি প্রোডাক্ট। ইকোনমিক ইম্পর্টেন্স যদি দেখি, জয়েন্ট প্রোডাক্টের ইম্পর্টেন্স আছে অবশ্যই, খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বাই প্রোডাক্টের অতটা ইম্পর্টেন্স, এটা হচ্ছে ইকুয়াল ইম্পর্টেন্স, এটা স্মল ইকোনমিক ইম্পর্টেন্স। সেল ভ্যালু, কার সেল ভ্যালু বেশি, জয়েন্ট প্রোডাক্টের সেল ভ্যালু বেশি নাকি বাই প্রোডাক্টের সেল ভ্যালু বেশি? জয়েন্ট প্রোডাক্টের। সিম্পল ব্যাপার, তুই ভাব যে কোনো জিনিস ভাবতে পারিস, যে কোনো উদাহরণ ভাবতে পারিস। ঠিক আছে, তো তুই ভাব কাঠের দোকানে গেছিস, যে কাঠের জিনিসগুলো দাম বেশি হবে নাকি কাঠের ওই তোর যে সমস্ত ধুলোগুলো বেরোচ্ছে দাম বেশি হয়, কাঠের গুঁড়ো ওগুলো দাম বেশি, কার দাম বেশি, কাঠের দাম বেশি। ঠিক আছে, তো তাহলে বুঝতে পারছিস সেল ভ্যালু, সেল ভ্যালু কার সেল ভ্যালু বেশি, জয়েন্ট প্রোডাক্টের সেল ভ্যালু বেশি, কিন্তু বাই প্রোডাক্টের সেল ভ্যালু একদমই কম, মানে স্ক্র্যাপ হিসেবে বিক্রি করা হয়। সার্টেনটি অফ মার্কেট, সেল মানে এই যে জয়েন্ট প্রোডাক্টের সেলটা তুই প্রেডিক্ট করতে পারিস, কিন্তু বাই প্রোডাক্টের সেল কখনো তুই প্রেডিক্ট করতে পারবি না। স্কোপ অফ ফার্দার প্রসেসিং, জয়েন্ট প্রোডাক্টের ফার্দার প্রসেসিং হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এর ফার্দার প্রসেসিং হওয়ার সেরকম কোনো সম্ভাবনা নেই। এবার এই জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্টের যে অঙ্কগুলো করবো না, তার বেশ কিছু মেথড আছে, বেশ কিছু মেথড আছে, এই মেথড গুলো আছে, এই মেথডের উপরই অঙ্ক হয়। তো মেথড অফ অ্যাসাইনিং কস্ট টু জয়েন্ট প্রোডাক্ট, মানে যে জয়েন্ট কস্ট হয় না, জয়েন্ট কস্ট, ঠিক আছে, সেটা আমি তোকে লিখে দিচ্ছি, যে চার্টটা কেমন হয় সেটা আমি বলে দিচ্ছি। তার আগে দেখে নে এই অঙ্কগুলো করার কি কি মেথড অঙ্ক করতে, একটা অ্যাভারেজ ইউনিট কস্ট মেথড হয়, একটা ফিজিক্যাল ইউনিট মেথড হয়, একটা সার্ভে মেথড হয়, একটা কন্ট্রিবিউশন মার্জিন মেথড হয়, একটা মার্কেট ভ্যালু মেথড হয়। মার্কেট ভ্যালুর মধ্যে আবার পার্ট আছে, এট দ্য পয়েন্ট অফ সেপারেশন,
আফটার ফার্দার প্রসেসিং নেট রিয়ালাইজেবল ভ্যালু, এত সব মেথড হয়। ঠিক আছে? তো দেখ, এবার দেখ, একটা পেজ খুলে দেখাচ্ছি তোকে, কিছু নোট লেখাচ্ছি, সেই নোটগুলো একটু ভালো করে দেখবি। ধর একটা প্রোডাক্ট, ধর সাপোজ ধর যে কোনো একটা প্রোডাক্ট, ধর একটা প্রোডাক্ট, যে কোনো একটা প্রোডাক্ট, ঠিক আছে? প্রোডাক্টের নাম ধর এ, এই প্রোডাক্টের নাম ধর এ। এই প্রোডাক্টটা, এই এ প্রোডাক্ট তৈরি করার জন্য তোকে কি দিতে হয়েছিল? মেশিনের মধ্যে প্রোডাক্টটা তৈরি করা হয়েছে, মেশিনের মধ্যে প্রোডাক্টটা তৈরি করা হয়েছে। প্রোডাক্ট তৈরি করতে গেলে তোকে র মেটেরিয়াল দিতে হয়েছে, লেবার দিতে হয়েছে, ঠিক আছে, এক্সপেন্স এগুলো দিতে হয়েছে। তো এখান থেকে না, ঠিক আছে, কোনো একটা প্রোডাক্ট তৈরি করার জন্য মেশিনের মধ্যে তুই যখন একটা, তুই কখনো যখন কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে চাইবি, তো মেশিনের মধ্যে না তোকে কি দিতে হবে? তোকে র মেটেরিয়াল দিতে হবে, লেবার, ঠিক আছে, আর এক্সপেন্স এগুলো দিতে হবে। দেওয়ার পর প্রোডাক্ট বেরোবে, ঠিক আছে? এটা এখানটায় না, আমি এখানটায় প্রোডাক্ট না লিখে এখানটায় এটা লেখা বেটার। এখানে লিখি ম্যাটেরিয়াল, লেবার, ঠিক আছে, আর এক্সপেন্সেস, এইগুলো দিয়েছি, ঠিক আছে? দেওয়ার পর প্রোডাক্ট বেরিয়েছে, তিনটে প্রোডাক্ট বেরিয়েছে, একটা A1 বেরিয়েছে, এ B2 বেরিয়েছে, ঠিক আছে, আর C3 বেরিয়েছে, তিনটে প্রোডাক্ট বেরিয়েছে, ঠিক আছে? তিনটে প্রোডাক্ট বেরিয়েছে, ঠিক আছে? বুঝতে পারলি? তিনটে প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট গুলো বেরোলো এটাকে বলে মেন প্রোডাক্ট, আর মেন প্রোডাক্টকে বলা হয় জয়েন্ট প্রোডাক্ট, ঠিক আছে, জয়েন্ট প্রোডাক্ট। এইবার এইবার এটাকে বলে, এই যে এখানে যে খরচাটা করা হবে না, এই যে এখানটায়, এখানে যে খরচা করা হবে, এই খরচাটাকে বলে কি খরচা বলে? এটাকে জয়েন্ট কস্ট বলে। কি বলে এটাকে? জয়েন্ট কস্ট। বুঝলি জয়েন্ট কস্ট কাকে বলে? আমি ধর কোনো একটা প্রোডাক্ট, আমি ধর প্রোডাক্ট তৈরি করতে চাইছি, তা প্রোডাক্ট তৈরি করার জন্য আমাকে তোর র মেটেরিয়াল, লেবার এগুলো দিতে হচ্ছে, তখন যে খরচা করে তাকে জয়েন্ট কস্ট বলে, ঠিক আছে? এখান থেকে বেশ কিছু প্রোডাক্ট বেরোলো, ঠিক আছে? তো তিনটে প্রোডাক্ট বেরোলো। এইবার এইবার এই যে প্রোডাক্ট গুলো বেরোলো, এটাকে কি বলে জানিস? স্প্লিট অফ পয়েন্ট। কি বলে? স্প্লিট অফ পয়েন্ট বলে, স্প্লিট অফ পয়েন্ট। এই পয়েন্টটাকে বলা হয় কি? স্প্লিট অফ পয়েন্ট, ঠিক আছে, স্প্লিট অফ পয়েন্ট। এরপরে তোকে আবার যদি এই প্রোডাক্টটা থেকে তুই এই অবস্থায় প্রোডাক্টগুলো মার্কেটে বেচতে পারিস, তুই নাও বেচতে পারিস, ঠিক আছে? তুই মার্কেটে বেচতে পারিস, আবার নাও বেচতে পারিস, ঠিক আছে? তো যদি মনে হয় যে না আমি এই প্রোডাক্ট থেকে আরো একটু ভালো কোনো প্রোডাক্ট তৈরি করে মার্কেটে বেচবো, সেটাও করতে পারিস, ঠিক আছে? তাহলে তাহলে এরপরে যে প্রোডাক্টটা তৈরি হবে, তো কোনো একটা প্রোডাক্ট তৈরি হলো, সাপোজ একটা সি প্রোডাক্ট তৈরি হলো, একটা ডি প্রোডাক্ট তৈরি হলো, একটা ই প্রোডাক্ট তৈরি হলো, তাহলে এখানে যে খরচাটা হবে না, এটাকে বলা হয়, এটাকে বলা হয় কি বলতো? ফার্দার কস্ট। এটাকে বলে ফার্দার কস্ট, আরো এক্সট্রা খরচা হলো, এটাকে বলা হয় ফার্দার কস্ট, ঠিক আছে? আর এখানে যে প্রোডাক্টটা বেরিয়ে গেল এটাকে বলা হয় ফাইনাল প্রোডাক্ট, এটাকে বলা হয় ফাইনাল প্রোডাক্ট, ঠিক আছে? তো কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে চাইছি, তার জন্য আমাকে প্রথমে ম্যাটেরিয়াল, লেবার মেশিনের মধ্যে ডালতে হবে, ওরে প্রোডাক্ট বেরিয়ে গেল। যে প্রোডাক্ট বেরোবে সেটা জয়েন্ট প্রোডাক্টও বেরোতে পারে, আবার বাই প্রোডাক্টও বেরোতে পারে, ঠিক আছে? তো তো যে প্রোডাক্ট গুলো বেরিয়ে গেল, ধর তিনটে প্রোডাক্ট বেরিয়ে গেল, ওটাকে বলে স্প্লিট অফ পয়েন্ট, ওর পয়েন্টটাকে বলে স্প্লিট অফ পয়েন্ট, ঠিক আছে? তারপরে আরো কিছু খরচাপাতি করা হলো, আমি এখানটাই প্রোডাক্ট গুলো বেঁচে দিতে পারিস, না আমি আবার আর একটু খরচা করে প্রোডাক্টটাকে ভালো তৈরি করি, ঠিক আছে? তো তাহলে নতুন করে যে আবার প্রোডাক্ট তৈরি হলো, তার জন্য যে খরচা করা হলো তাকে ফার্দার কস্ট বলে। এখান থেকে ফাইনাল প্রোডাক্ট তৈরি হয়ে গেল, এবার ফাইনাল প্রোডাক্ট গুলো মার্কেটে বেচবো। আচ্ছা, এবার লিখ ক্যালকুলেশন অফ নেট রিয়ালাইজেবল ভ্যালু। লিখে নে, লিখ ক্যালকুলেশন অফ নেট রিয়ালাইজেবল ভ্যালু, লিখ ক্যালকুলেশন অফ
ক্যালকুলেশন অফ নেট রিয়ালাইজেবল ভ্যালু। এটা কি করে বের করতে হয়? এটা বের করার নিয়মটা কি? প্রথমে লিখতে হয় সেলস, ঠিক আছে, তার থেকে প্রফিট বাদ দিবি, যেটা বেরোবে তাকে বলা হয় টোটাল কস্ট। সেল থেকে প্রফিট বাদ দিবি, যেটা বেরোবে তাকে বলে টোটাল কস্ট। ঠিক আছে, লিখলি টোটাল কস্ট, ঠিক আছে। তো টোটাল কস্ট, সেল থেকে প্রফিট বাদ দিলে টোটাল কস্ট। এবার এর থেকে বাদ দিবি কি বলতো? সেলিং এক্সপেন্সেস। কি বাদ দিবি? সেলিং এক্সপেন্সেস। বাদ দিয়ে যেটা বেরোবে তাকে বলা হয় কস্ট অফ প্রোডাকশন। বাদ দিয়ে যেটা বেরোবে তাকে বলে কস্ট অফ প্রোডাকশন। এবার এর থেকে মাইনাস করবি আফটার সেপারেশন কস্ট। আফটার সেপারেশন কস্ট বাদ দিয়ে যেটা বেরোবে তাকে বলা হয় নেট রিয়ালাইজেবল ভ্যালু। তাকে বলা হয় নেট রিয়ালাইজেবল ভ্যালু। ঠিক আছে, এই হচ্ছে পার্ট। ঠিক আছে, এবার একটা দুটো অঙ্ক করতে করতে না তোর ব্যাপারটা ক্লিয়ার। এমনি নলেজটা তোকে মাথায় রাখতে হবে, জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট জিনিসটা কি। তুই ধর কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে চাইছিস, তাহলে তোকে প্রথমে কাঁচামাল কিনে নিয়ে আসতে হবে, লেবার নিয়ে আসতে হবে, মেশিনের মধ্যে কাঁচামাল ঢালতে হবে। যেই কাঁচামাল ঢেলে দিলি, মেশিন চালিয়ে দিলি, কিছু প্রোডাক্ট বেরিয়ে গেল। যে প্রোডাক্ট বেরোলো সেটা মেন প্রোডাক্টও বেরোতে পারে, বাই প্রোডাক্টও বেরোতে পারে। যেই প্রোডাক্ট বেরিয়ে গেল ওই প্রোডাক্টটি তুই মার্কেটে বেচে দিতে পারিস, ওই অবস্থায় বেচে দিতে পারিস। তুই না, যা বেরোলো আমার পছন্দ হলো না, আমাকে আরো একটু ওর সঙ্গে আরো কাজকর্ম করলে একদম ফাইনাল যে প্রোডাক্টটা বেরোবে সেটা এই মার্কেটে বেচে দিই, আমি অনেক দাম পাবো। ঠিক আছে, তাহলে ওখানটায় তুই আবার খরচা করলি, ওখানে তুই আবার খরচা করলি, ঠিক আছে। তো তারপর যে প্রোডাক্ট বেরোলো সেটা মার্কেটে বেচি, ওটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। তাহলে বুঝতে পারি তো, প্রথম অবস্থায় যে মেশিনে যে ম্যাটেরিয়াল লেবার দিলি, ওখানে যে খরচাটা করা হয় ওই খরচাটা একসাথে করা হয়েছে। ঠিক আছে, মানে বুঝতে পারছিস তো, একসাথে করা হয়েছে খরচাটা, ওটাকে বলে জয়েন্ট কস্ট। প্রথম অবস্থায় খরচা ওটাকে জয়েন্ট কস্ট বলে। তারপর যখন দুটো প্রোডাক্ট সেগ্রিগেট হয়ে গেল, জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট সেগ্রিগেট হয়ে গেল, দুজনে আলাদা হয়ে গেল, সেপারেট হয়ে গেল, তখন আলাদা আলাদা খরচা। মানে বুঝতে পারি তো, তাহলে এই প্রথমে প্রথমে একসাথে খরচা হয়, বলে না, ওই ধর সেপারেট হয়ে গেলে তোমার খরচা তোমার আলাদা, আমার খরচা আমার আলাদা। সেপারেট হয়ে গেলে, সেপারেট হওয়ার আগে দুজনে রাস্তায় ঘুরতে বেরিয়েছে, একসাথে খরচা করলো দুজনে বেরিয়ে, ঠিক আছে। তো সেপারেট হয়ে গেল, তোমার তোমার পথ তুমি দেখো, আমার পথ আমি দেখি, বুঝলি, আলাদা আলাদা খরচা। তো দেখ এখানটা তাই বলেছে, এই দেখ, প্রথমে মেশিনে আমি ম্যাটেরিয়াল প্রোডাক্ট তৈরি করতে গিয়েছিলাম, ম্যাটেরিয়াল লেবার এগুলো দাঁড়লাম, ঠিক আছে। তো এই অবস্থায় খরচা করলাম, এটাকে বলে জয়েন্ট কস্ট। একসাথে দুজন মিলে খরচা করলাম, একসাথে দুজন মিলে খরচা করলাম, এটা জয়েন্ট কস্ট বলে। তিনটে প্রোডাক্ট বেরিয়ে গেল, A1 B2 C3, তিনটে প্রোডাক্ট বেরিয়ে গেল। এর মধ্যে জয়েন্ট প্রোডাক্টও আছে, বাই প্রোডাক্টও আছে, ঠিক আছে। তো জয়েন্ট প্রোডাক্ট আছে, বাই প্রোডাক্ট। সাপোজ ধর A1টা ধর জয়েন্ট প্রোডাক্ট, মানে মেন প্রোডাক্ট, এটা ধর মেন প্রোডাক্ট, এটা ধর মেন প্রোডাক্ট, এটা ধর মেন প্রোডাক্ট MP, এটা ধর মেন প্রোডাক্ট, এটা ধর মেন প্রোডাক্ট। আর B2 আর C3 এটা ধর কি প্রোডাক্ট? BP, বাই প্রোডাক্ট, এটা বাই প্রোডাক্ট, ঠিক আছে। এবার বললো তোমার খরচা আলাদা, আমার খরচা আলাদা, দুজনে সেপারেট হয়ে গেছে। তো এই অবস্থায় যে খরচা হয় তাকে বলে আফটার সেপারেশন কস্ট, ফার্দার কস্ট। বুঝতে পারলি ব্যাপারটা? তুই অঙ্ক দেখলে ব্যাপারটা ক্লিয়ার হবে, ঠিক আছে। ঠিক আছে, তো এবার অঙ্ক করব। মেথড গুলোর নাম তো দেখতে পারলি, মেথড গুলোর নাম কি কি ছিল দেখতে পারলি তোরা? এই যে এখান দিয়ে অঙ্ক, দেখতে পাচ্ছিস তো, মনে বোঝা যাচ্ছে লেখাটা? যে মেথডটা করাবো এখন সেটা হচ্ছে
কি লেখা আছে, অ্যাভারেজ ইউনিট কস্ট মেথড। কি বলেছে, আন্ডার দিস মেথড, এই মেথডে টোটাল প্রসেস কস্ট, এভারেজ তো জানিস, এভারেজ কি করে বের করতে বল, এভারেজ তো জানিস, এভারেজ তো জানিস, টোটাল খরচাকে ইউনিট দিয়ে ভাগ করে এভারেজ বেরিয়ে যাবে। বলছে টোটাল প্রসেস কস্ট মানে আপ টু দা পয়েন্ট অফ সেপারেশন, মানে বুঝিস তো, আপ টু দা পয়েন্ট অফ সেপারেশন মানে ওই যেই দিন সেপারেট হয়েছে ওই দিন পর্যন্ত, যেই দিন বিচ্ছেদ ঘটেছে সেই দিন পর্যন্ত যে খরচাটা হয়েছে, ঠিক আছে তো, আপ টু দা পয়েন্ট অফ সেপারেশন আর ascertain and divided by total unit produce get average cost per unit, মানে ওই স্যার টোটাল খরচাটাকে টোটাল ইউনিটে ভাগ করে দিন, অঙ্ক শেষ। দেখ কি বলেছে, a timber merchant rupees 1 lakh in the miling operation up to the split of point, টার্মটা শুনবি কিন্তু, split of point মানে যেই সময় বিচ্ছেদ ঘটেছে, বুঝতে পারলি তো, সেপারেট যখন হয়েছে সেই দিন পর্যন্ত কত খরচা হয়েছে, ঠিক আছে, অর্থাৎ এটাকেই জয়েন্ট কস্ট বলে। তো জয়েন্ট কস্ট কত বলে দিয়েছে, দেখ কত, 1 লাখ টাকা জয়েন্ট কস্ট, ঠিক আছে, টিম্বার 1, টিম্বার 2, টিম্বার 3, ঠিক আছে তো, তো কত, এত ইউনিট, তুই বুঝতেই পারছিস 1 লাখ টাকা খরচা আর ইউনিট 5 লাখ, তাহলে কস্ট পার ইউনিট সিপিইউ কত হবে, আমি লিখে লিখে দেখাবো, সিপিইউ কত হবে, 1 লাখ বাই 5 লাখ, একই না, 0.20 হচ্ছে সিপিইউ। এবার বলছে ক্যালকুলেট দ্য কস্ট টু বি অ্যাসাইন টু ইচ জয়েন্ট প্রোডাক্ট বাই অ্যাভারেজ ইউনিট কস্ট মেথড। টিম্বার 1 এ কত হবে, 1.5 লাখ ইনটু 0.2, এটা হবে, এটা ইনটু 0.2, এটা ইনটু 0.2। কি বললাম বুঝতে পারলি, অঙ্ক শেষ। এবার হচ্ছে তোকে করে দেখাতে হবে, এটা অঙ্কটা করে দেখাচ্ছি। কত নম্বর অঙ্ক বল, এটা 1 নম্বর অঙ্ক, তাই তো, লিখবো, হ্যাঁ লিখ, অ্যাভারেজ কস্ট পার ইউনিট, লিখ অ্যাভারেজ কস্ট পার ইউনিট, লিখ অ্যাভারেজ কস্ট পার ইউনিট জয়েন্ট কস্ট বাই, লিখ অ্যাভারেজ কস্ট পার ইউনিট, কি লিখবি, জয়েন্ট কস্ট, অ্যাভারেজ কস্ট পার ইউনিট কত লিখবো, ফর্মুলা কি লিখবো, জয়েন্ট কস্ট বাই, কি বলবো, টোটাল ইউনিট প্রডিউসড। ইয়ে সোমো ঠিকঠাক বোঝা যাচ্ছে, দেখ তো, ক্যামেরা ক্যামেরা ঠিকঠাক দেখা যাচ্ছে, জয়েন্ট কস্ট বাই টোটাল ইউনিট প্রডিউসড, বাই টোটাল ইউনিট প্রডিউসড। জয়েন্ট কস্ট এই মতো কত বললাম বল, 1 লাখ, আর টোটাল ইউনিট প্রডিউস কত বললাম, 5 লাখ, কত বেরোলো, 0.2। এবার কার কত জয়েন্ট কস্ট, লেখ শেয়ার অফ জয়েন্ট কস্ট, লেখ শেয়ার অফ জয়েন্ট কস্ট কত হবে, প্রথমে কি ছিল, গ্রেড 1, তারপর গ্রেড 2, তারপর গ্রেড 3। গ্রেড 1 এর কত ইউনিট ছিল, দেখ গ্রেড 1 এর কত ইউনিট ছিল, দেখতে পাচ্ছিস কত ইউনিট ছিল, গ্রেড 1 এর 1.5 লাখ, তাই তো, 1.5 লাখ, গ্রেড 1 এর ছিল 1.5 লাখ, গ্রেড 2 এর কত ছিল দেখে নে, এই দেখ কত, 2 লাখ, আর গ্রেড 3 কত ছিল, এই দেখ গ্রেড 3 কত ছিল, 1.5 লাখ, ইনটু 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 কত, 0.2 কর, 0.2, 0.2, 0.2, 1.5 লাখ ইনটু 0.2 করলে কত, 30,000, এটা হচ্ছে 40,000, 30,000, হয়ে গেল 1 লাখ। বোঝা গেল এটা, মেথডটা বুঝতে পারলি, এটা এভারেজ পরীক্ষায় দেয় কি দেয় না পরের কথা, তোকে আগে দেখে শিখে রাখতে হবে, নিয়মগুলো তোকে শিখে রাখতে হবে। নিয়মগুলো তোকে শিখে রাখতে হবে, হলো কমপ্লিট হলো। এবার দেখ নেক্সট মেথডে চলে আসবো, কি মেথডে, নেক্সট মেথডের নাম কি আছে, দেখ নেক্সট মেথডের নাম কি লেখা আছে, দেখ এই দেখ লেখা আছে ফিজিক্যাল ইউনিট মেথড, ঠিক আছে, কি লেখা আছে পর, ফিজিক্যাল ইউনিট মেথডটা কি বলছে, বলছে আন্ডার দিস মেথড, বলছে কি দেখ, আন্ডার দিস মেথড
বলছে কি আন্ডার দিস মেথড দ্য জয়েন্ট কস্ট ইজ ডিভাইডেড টু ডিফারেন্ট প্রোডাক্ট। বলছে জয়েন্ট কস্টটাকে বলবে এই পরীক্ষার হলে, ঠিক আছে, এটা ডিভাইড করবে ডিফারেন্ট প্রোডাক্টের মধ্যে অন দ্য বেসিস অফ সাম ফিজিক্যাল কোএফিসিয়েন্ট দ্যাট ইজ unit or weight of product, volume of product, labor hour, etc. This method is technically sound, অনেক বেটার মেথড, ঠিক আছে। এই পরীক্ষার সময় থিওরি আসে, বুঝিস তো, এইগুলো পড়লেই থিওরি হয়ে যাচ্ছে, অঙ্কের মধ্যে থিওরি হয়ে যাচ্ছে, বুঝতে পারলি তো। তোকে পরীক্ষায় দেয়, অনেক সময় দেয় জয়েন্ট কস্টটা আছে না, জয়েন্ট কস্ট ভাগ করার কি কি মেথড আছে, এইগুলো পয়েন্টগুলি ভালো করে পড়লে তোর হয়ে যাবে কাজ। তো বোঝা গেল এটা। আচ্ছা দেখ সেকেন্ড অঙ্কটা দেখতে পাচ্ছিস তুই, স্ক্রিনের দিকে তাকা তোরা, দেখ অঙ্কটা খুব সোজা অঙ্ক, আমি এখানে আগে দেখিয়ে দিই, তারপর খাতায় করছি। কি বলছে, ফলোইং ডেটা, দেখ কি লেখা আছে, ফলোইং ডেটা হ্যাভ বিন এক্সট্রাক্টেড ফ্রম দ্য বুকস অফ কোল ইন্ডিয়া লিমিটেড। কোম্পানির নাম কি বলছে, কোল ইন্ডিয়া লিমিটেড। জয়েন্ট প্রোডাক্ট আর ইল্ড পার টন অফ কোল, ঠিক আছে তো। কোক বলেছে, কোল তার বলেছে, মানে কি কি ভালো করে বোঝ, জয়েন্ট প্রোডাক্ট কি কি বেরিয়েছে, ঠিক আছে, জয়েন্ট প্রোডাক্ট কি কি বেরিয়েছে, কি কি প্রোডাক্ট বের করেছিস, কোক একটা প্রোডাক্ট বের করেছিস, কোলতার, বেনজল গ্যাস আর সালফেট অফ অ্যামোনিয়া, ঠিক আছে, এই প্রোডাক্ট গুলো তোর বেরিয়েছে, ঠিক আছে তো। এবার কোন প্রোডাক্ট কত তৈরি হয়েছে, কোল থেকে এইগুলো তৈরি হয়েছে, কোল থেকে, ঠিক আছে তো। 600 কেজি, 100 কেজি, 150 কেজি, 125 কেজি, 25 কেজি, টোটাল 1000 কেজি। দ্য প্রাইস অফ কোল 200, ডাইরেক্ট লেবার 175 আর ওভারহেড বলেছে 125। তার কোনো একটা তুই এই প্রোডাক্ট গুলো তৈরি করতে চেয়েছিলি, বুঝিস তো, কোল ইন্ডাস্ট্রিতে, ভালো করে দেখ, কোল ইন্ডাস্ট্রি তুই কত কত খরচা করেছিলি, কোল ইন্ডাস্ট্রি খরচা করেছিলি কত, ম্যাটেরিয়াল কিনতে 200 টাকা লাগিয়েছিলি, 1 টনে 200 টাকা লাগিয়েছিলি, লেবার কিনতে, লেবারের জন্য কত খরচা করেছিলি 175, আর ওভারহেডের জন্য 125, টোটাল কত খরচা করেছিলি 200, 172 আর 125 মানে 200, 300, টোটাল 500 খরচা করেছিলি, টোটাল 500 খরচা করেছিলি, বুঝিস তো। তাহলে টোটাল যে 500 খরচা করেছিলি, তা 500 টোটাল খরচা করাতে, জয়েন্ট কস্ট 500 করাতে এই প্রোডাক্ট বেরিয়ে গেছে, কোন প্রোডাক্টের কত খরচা বের করতে বলেছে। তো বলবি কোকের কত খরচা, কোলের কত খরচা, সবার খরচা তুই বের করে ফেলতে পারবি, জানিস কত হবে। এরকম এটার অ্যান্সার বলি, ডাইরেক্ট বলেছি, বুঝতে পারছিস কি করতে গেছি, 500 ইন্টু 600/1000, নাকি বুঝিস না এখন, টোটাল তো 500 টাকা খরচা, 500 টাকা খরচা হয়েছে 1000 কেজির জন্য, 600 কেজিতে কত, দেখুন অঙ্ক শেষ, নাকি বুঝিস না এখন কি বললাম, একদম সিম্পল ব্যাপার, অঙ্ক নেই, দেখ তো টোটাল কস্ট 500 বেরিয়েছে, তো অঙ্কটা হয়ে গেল। তাহলে তুই চলে আয়, লিখবো, হ্যাঁ লিখ, ক্যালকুলেশন অফ টোটাল কস্ট, লিখ ক্যালকুলেশন অফ টোটাল কস্ট, লিখ ক্যালকুলেশন অফ টোটাল কস্ট, লিখ ক্যালকুলেশন অফ টোটাল কস্ট, কি লিখবো ব্র্যাকেটে, আপ টু সেপারেশন, ঠিক, আপ টু সেপারেশন। কি কি হবে, প্রথমে প্রথমে লিখবো কি কস্ট অফ কোল, প্রথমে লিখবো কস্ট অফ কোল, কত বল 200, একটু বলিস কিন্তু, কস্ট অফ কোল কত ছিল 200, লেবার কত ছিল, লেবার ছিল 175, 175, আর ওভারহেড কত ছিল 125, টোটাল কত হলো 500, হ্যাঁ টোটাল কত হলো 500, ক্লিয়ার হয়ে গেল। তো এটাকে কি বলে, এই খরচা যে 500 টাকা, এটাকে জয়েন্ট কস্ট বলে। এবার কার ভাগে কত পড়বে খরচা, ঠিক আছে তো, লেখ, তিনটে ঘর করলেও হবে, 4টে ঘর করলেও হবে, কোনো সমস্যা নেই, বল কটা ঘর করবো, 3টে করবো না 4টে ঘর করবো।
একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘরই করছি, চারটে ঘর দরকার হলে পরে দেখবো, ঠিক আছে? সরিয়ে দিলাম ওখানে। লেখ প্রথম ঘরে লেখ জয়েন্ট প্রোডাক্ট, প্রথমে লেখ জয়েন্ট প্রোডাক্ট, জয়েন্ট প্রোডাক্টের নামগুলো লেখ, জয়েন্ট প্রোডাক্ট। ঠিক আছে, তারপরে লেখ প্রোডাকশন, ঠিক আছে তো? তারপরে লেখ অ্যাপরশনমেন্ট, লেখ অ্যাপরশনমেন্ট অফ কস্ট। খরচাগুলোর নাম কি কি ছিল, মানে প্রোডাক্টগুলোর নাম বল। কোক, তারপর কি ছিল কোকের পর? কোলতার, তারপর ছিল বেঞ্জল, তারপর কি ছিল? গ্যাস, এন্ড লাস্ট ওয়ান সালফেট। কোক কত প্রোডাকশন করেছিল দেখ, 600, তারপর কোলতার 100, বেঞ্জল 150, গ্যাস 125, আর কি সালফেট 25। এই তো ছিল। টোটাল বল কত ছিল? টোটাল 1000, টোটাল 1000। টোটাল খরচা কত ছিল? 500 টাকা। টোটাল যে 500 টাকা খরচা হয়েছিল তার মধ্যে কোকের কত? কোকের খরচা কত বল? 500, 500 ইন্টু 600 বাই 1000, হ্যাঁ কি না? কোলতারের খরচা কত? 500 ইন্টু 100 বাই 1000। তারপর বেঞ্জলের খরচা কত? 500 ইন্টু 150 বাই 1000। গ্যাসের খরচা কত? 500 ইন্টু 125 বাই 1000। লাস্ট ওয়ান 500 ইন্টু 25 বাই 1000। প্রথমটা তো 300 টাকা হচ্ছে, তারপরটা 50 নাকি দেখতো, হ্যাঁ, তারপরটা 75, তারপরটা বল। 62.5, এন্ড লাস্ট ওয়ান 12.5। 12.5। ব্যাস হয়ে গেল, টোটাল 500 হয়ে যাচ্ছে। এই তো শেষ। বুঝতে পারলি কিভাবে করতে হলো অঙ্কটা? এই হচ্ছে স্টেপ বাই স্টেপ করতে হবে, ঠিক আছে? এটা ফিজিক্যাল ইউনিট মেথড। বুঝতে পারলি অঙ্কটা কিভাবে করতে হবে? ফিজিক্যাল ইউনিট মেথডটা এইভাবে করতে হবে, ফিজিক্যাল ইউনিট মেথড এইভাবে করতে হবে, তোর ফিজিক্যাল ইউনিট মেথড। ঠিক আছে, বোঝা গেল অঙ্কটা? দেখ এবার যে 3 নম্বর মেথডটা করবো না, নেক্সট মেথড যেটা করছি সেটা হচ্ছে, দেখ কি বলেছে, সার্ভে মেথড। সার্ভে মেথড বা পয়েন্ট ভ্যালু মেথড। সার্ভে মেথডের আরেকটা নাম হচ্ছে পয়েন্ট ভ্যালু মেথড, ঠিক আছে? সার্ভে মেথডের আরেকটা নাম পয়েন্ট ভ্যালু মেথড। এটা একবার এসেছিল পরীক্ষায়, বুঝছো? বলছে আন্ডার দিস মেথড দ্য জয়েন্ট কস্ট ইজ ডিভাইডেড ইন দ্য রেশিও। মানে এই মেথডের জয়েন্ট কস্টটা ভাগ করব। দেখ আমি তোকে কি কি মেথড শেখালাম এখন পর্যন্ত বল, এই কি মেথড করালাম? প্রথমে অ্যাভারেজ কস্ট করালাম, ফিজিক্যাল ইউনিট করালাম, ঠিক আছে? আর এখানে কি করব এবার? সার্ভে মেথড। এই মেথডে জয়েন্ট কস্টটা ভাগ করব কি করে? আমি তোকে শেখাচ্ছি জয়েন্ট কস্ট ভাগ করার অনেকগুলো মেথড আছে। পরীক্ষায় এই অঙ্ক পরীক্ষা কিন্তু খুব একটা আসবে না, এটা তো থিওরি লিখতে দিতে পারে, তো থিওরিটা ক্লিয়ার করে দিচ্ছি, থিওরির জন্য ক্লিয়ার করে দিচ্ছি, বুঝিস তো? অঙ্ক তো তোর দেবে পরীক্ষায় কি জানিস তো? বাই প্রোডাক্টের অঙ্ক আসে, বুঝতে পারলি তো? বাই প্রোডাক্টের অঙ্ক আসে, ওটা তো করাবো তোকে। এইগুলো পরীক্ষায় থিওরি লিখতে হবে যে জয়েন্ট কস্ট ভাগ করার কি কি মেথড আছে, এরকম কোশ্চেন দেয় থিওরি। ওইটা ওইটা ওইটার জন্য থিওরির জন্য তোকে পড়ে দিচ্ছি। তো বলছে এই মেথডে জয়েন্ট কস্টটা ভাগ করব রেশিওতে। কোন রেশিওতে? কি রেশিওতে ভাগ করব? কি রেশিওতে ভাগ করব? প্রোডাকশন ইউনিট ইনটু পয়েন্ট ভ্যালু। কেন? পয়েন্ট মেথড তো, পয়েন্ট ভ্যালু। তা প্রোডাকশনের সঙ্গে পয়েন্ট মাল্টিপ্লাই করবি, করে যে ভ্যালুটা বেরোবে ওই রেশিওতে ভাগ করতে হবে, বুঝলি তো? ব্যাস হয়ে গেল, হয়ে গেল। এটাকেই বলা হয় পয়েন্ট ভ্যালু মেথড, ঠিক আছে? দেখ কি বলেছে, প্রি সেপারেশন কস্ট। এরই আরেকটা নাম কি জানিস বল? এইমাত্র বললাম, বল। প্রি সেপারেশন কস্ট মানে সেপারেট হওয়ার আগের খরচাকে কি বলা হয়? সেপারেট হওয়ার আগে একসাথেই তো খরচা করবি,
সেপারেট হয়ে গেলে তো আলাদা আলাদা খরচা হবে। সেপারেট হওয়ার আগে যে খরচা থাকে কি খরচা বলে? জয়েন্ট কস্ট। টার্ম গুলো জানবে, প্রি সেপারেশন কস্টের আরেকটা নাম জয়েন্ট কস্ট। তাহলে সেপারেট হওয়ার আগে কি খরচা করেছি? স্যার ম্যাটেরিয়াল বাবদ 10,000 টাকা খরচা করেছি, ওয়েজেস 8,000 টাকা খরচা করেছি, আর ওভারহেড 6,000 টাকা খরচা করেছি। টোটাল কত খরচা করেছি বল? টোটাল কত খরচা করেছি সেপারেট হওয়ার আগে? 24,000 টাকা খরচা করেছি। কি কি প্রোডাক্ট? প্রোডাক্ট এ 500 ইউনিট, প্রোডাক্ট বি 700 ইউনিট, প্রোডাক্ট সি 340 ইউনিট। ঠিক আছে তো? এবার বলছে অ্যাপরশন দ্য জয়েন্ট কস্ট টু দ্য প্রোডাক্ট ইফ দ্য ভ্যালু অ্যাসাইন পয়েন্ট বলেছে এর পয়েন্ট 3, বির পয়েন্ট 4, সির পয়েন্ট 5। অঙ্ক তোকে করে দিচ্ছি, আগে খাতায় প্রপারলি কি করে পরীক্ষায় প্রেজেন্ট করতে ওটা পরে দেখাচ্ছি। আগে এখানে রাফটা দেখে না, এখানে রাফটা দেখে নে, পুরো মাথায় ঢুকে নে অঙ্কটা। ঠিক আছে তো? দেখ কি করে করব, তুই ভাব। প্রোডাক্ট এর কত ইউনিট বল? প্রোডাক্টের বল 500 ইউনিট। 500 ইউনিট। পয়েন্ট কত? 3। কত হলো 500 ইন্টু 3? 1500। 500 ইন্টু 3 1500। ঠিক আছে। প্রোডাক্ট বি, প্রোডাক্ট বি কত ইউনিট বল? 700 ইউনিট। কত পয়েন্ট? কত? 700 ইন্টু 4 কত হলো? 2800। প্রোডাক্ট সির 340। কত? 340 ইউনিট। রেট কত করে? 5। 340 ইন্টু 5 করলে কত হয়? ক্যালকুলেটর নে। 1700। ব্যাস এই রেশিওতে ভাগ করবো। ঠিক আছে তো? এবার দেখ না তোর খরচা কত ছিল? 24,000 টাকা। ছোট্ট একটা জায়গায় দেখাই না, 24,000 টাকা ইন্টু কত হচ্ছে? 15 28 কত হয়? 15 আর 28 43। 43 আর 17 কত হয়? 60। 15/60 করে দেখ। 10,750। কেন? 24,000 ইন্টু 15/60 করে 10,750 কি করে হয়? 6,000 হচ্ছে। 6,000 হচ্ছে। এবার দেখ, আমিও তোকে দেখালাম, তুই মোটামুটি কিছু আইডিয়া হলে যখন লিখে লিখে করবো বুঝতে পারবি। অ্যান্সার কত হলো? প্রোডাক্টের 6,000। প্রোডাক্টের 6,000 আছে অ্যান্সার। তাই 12 টাকা কি করে বেরোলো? 6,000 টাকা পার ইউনিট। 12 টাকা। কত ইউনিট ছিল? 500। 6,000কে 500 দিয়ে ভাগ কর, 12 টাকাই বেরোচ্ছে। এবার আমাকে বল, দেখে দেখে এবার আমাকে বল কি অসুবিধা হলো। আগে ভালো করে দেখ, এই মেথডে বুঝতে অসুবিধাটা কি হলো? কিচ্ছু না। এই মেথডের নাম কি বল? সার্ভে মেথড। নিয়ম কি? কত ইউনিট প্রডিউস করেছো ইন্টু পয়েন্ট, মাল্টিপ্লাই করে দাও। প্রোডাকশনের সাথে পয়েন্ট মাল্টিপ্লাই করো, যেই ভ্যালুটা বেরোবে ওই রেশিওতে ভাগ করবে। কাকে? জয়েন্ট কস্টকে। এটাই তো ছিল। তাহলে পরীক্ষায় এই অঙ্ক আমি বলি না আসবে। ঠিক আছে তো? এটা তো থিওরি আসে লং কোশ্চেন। তুই যদি এটা ভালো করে ক্লিয়ার থাকে তাহলে থিওরিটা লিখতে পারবি। ক্লিয়ার না থাকলে তুই থিওরি লিখতে পারবি কি করে বল? তুই আজকের পরই যদি কেউ যদি ইংলিশে থিওরি লেখে, এ তো হয়ে গেল। কি হয়ে গেল? থিওরি আর কিছু নেই, এইটুক তো ব্যাপার। তাহলে ধর জায়গাটা একটু চিনি, তাহলে হয়ে গেল তো? বুঝে গেলাম তো? এবার খাতায় করবে এটা অঙ্কটা। ঠিক আছে? খাতায় করবে। আমি বলবো না, মানে জেনারেলে আসে এই মেথডটা, না জেনারেলে আসে এই মেথড। জেনারেলে এসেছিল একবার। তবে আমি দেখেছি সিবিসিএস এ জয়েন্ট কস্ট মানে জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট অনার্সে যা দিত, জেনারেলে তার একটু হার্ড আসতো বেশি। অনার্সের অঙ্কগুলো সিবিসিএস এ অনার্সের অঙ্ক মানে ঠিকঠাক থাকতো অঙ্কগুলো। তো যাই হোক এই অঙ্কটা করছি আমি। সিসিএফ অঙ্ক পরে দেখছি। আগে না বেশ কিছু অঙ্ক ক্লাস করাবো, জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট বেশ কয়েকটা ক্লাস দেবো, বুঝিস তো? বেসিক গুলোকে ক্লিয়ার করে তারপরে এগোবো। পরীক্ষায় কি অঙ্ক আসছে একটু কদিন পরে যাবো। আগে না পুরো বেসিকটাকে ক্লিয়ার করে করে এগোবো। ঠিক আছে তো? আচ্ছা চ নেক্সট পেজে চলে যায় আমাদের। অঙ্কটা করবো। হ্যাঁ, লিখবো। হ্যাঁ, আরম্ভ কর। লেখ, প্রথমে লেখ কটা ঘর হবে? 1 2 3 4 5 6 7। 7টা কলম হবে। 7টা কলম। তো হাত দিয়ে দাগ কেটে নিচ্ছি। 7টা কলম হবে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। ঠিক আছে? চ লেখ। প্রথমে লেখ প্রোডাক্ট। প্রথম ঘরে লেখ প্রোডাক্ট।
তারপরের ঘরে লিখবো কি বলতো, আউটপুট। নেক্সট ঘরে লিখবো কি বলতো, ভ্যালু অ্যাসাইন বা পয়েন্ট, যেটা দিয়েছে না, যেটা পয়েন্ট বলেছে ওটাই লিখবো ভ্যালু অ্যাসাইন। তারপর কি লিখবো, কি করবো জানিস স্যার পরের ঘরটা, এই যে এদিক টাকা, এই যে ভ্যালুর সাথে পয়েন্ট, তোকে তো এটার মতো শেখালাম না, মনে পড়ছে, দেখালাম না, এটার সাথে এটা গুণ করে যে ভ্যালুটা বেরোবে তাকে তো কিছু একটা নাম বলে। এটা কেউ এইভাবে করতে হবে, কেউ ওয়ার্কিং সে করেও দেখাতে হবে, আমি ডাইরেক্ট এর মধ্যে দেখে দিচ্ছি। এটাকে বলে ইকুইভ্যালেন্ট, লেখ ইকুইভ্যালেন্ট। এটাকে বলে ইকুইভ্যালেন্ট, লেখ ইকুইভ্যালেন্ট ইউনিট। নেক্সট লিখবো কি বলতো, রেশিও। নেক্সট ঘরে লিখবো রেশিও। নেক্সট লিখবো হচ্ছে তোর অ্যাপরশনমেন্ট অফ কস্ট। তারপর লিখবো সিপিইউ। সিপিইউর ফুল ফর্ম বল দেখি স্নিগ্ধা। কস্ট পার ইউনিট। বেশ হয়ে গেল, বেশ অঙ্কটা করে ফেল, আর কিছু নেই তো, বেশ এটাই তোকে দেখানোর দরকার ছিল। তাহলে কি কি প্রোডাক্ট ছিল বল অঙ্কে আমাদের, একটা এ ছিল, একটা বি ছিল, একটা সি ছিল, বল দেখি, দেখে দেখে বল আউটপুট কত কত ছিল অঙ্কে। 500 700 এই দেখ কত ছিল আউটপুট, 500 700 340। 500 700 340 লেখ, 500 700 340। ভ্যালু কি কি অ্যাসাইন ছিল দেখ, ভ্যালু, ভ্যালু কি কি ছিল দাঁড়া, এই দেখ ভ্যালু কত কত ছিল, 3 4 5। 3 4 5 গুণ কর, 500 সাথে 3 গুণ করলে 1500, 700 সঙ্গে 4 গুণ করলে 2800, 340 সঙ্গে 5 গুণ করেছিলি কত বলছিলি বল, 1500 1700 1700। রেশিও কত হচ্ছে, 15 28 17, তাহলে কত, টোটাল 60 হচ্ছে। তাহলে এটা কি করে হলো, টোটাল খরচা কত বেরিয়েছিল, খরচা, খরচা টোটাল বলে দিয়েছিল দেখ তো, একটু দেখে নি একটু, খরচাটা টোটাল কত বলেছিল, এই দেখ টোটাল খরচা কত বলেছিল, টোটাল খরচা 24,000, দেখিস টোটাল খরচা 24,000 ছিল। তাহলে এই যে 24,000 টাকা ছিল, তাহলে এখানে কি করব, আমার জায়গা নেই তো, 24,000 টাকা 24K করে দিলাম, বুঝতে পারলি তো, তোরা 24,000 লিখ, আমি 24K করলাম। 24K ইন্টু কত করবো বল, 15/60, তাহলে কত হলো 6,000 6K, হ্যাঁ কি না। তারপর 24,000 ইন্টু কত হবে, 28/60 করে দেখ কত বেরোচ্ছে, 24,000 ইন্টু 28/60, ক্যালকুলেটার নেই, করে দেখ, 24,000 ইন্টু 28/60 করে দেখ কত বেরোচ্ছে, 11,200। 11,200। তারপর 24,000 ইন্টু 17/60 করে দেখ কত বেরোচ্ছে, 6,800। 6,800 হয়ে গেল। এবার সিপিইউ বের করবো কত, এখানে 6,000 কে ইউনিট কত ছিল, 500 দিয়ে ভাগ করো, কত হচ্ছে 12। তারপর 11,200 কে কত দিয়ে ভাগ করবো, 700 দিয়ে ভাগ করবো, কত হচ্ছে দেখ, 6,800 কে 340 দিয়ে ভাগ করবো, দেখ কত হচ্ছে, দেখ বুঝতে পারলি কি করলাম, কস্ট পার ইউনিট। কারণ দেখ এখানে প্রোডাক্ট বির খরচা কত, জয়েন্ট খরচা কত হয়েছিল, প্রোডাক্ট বির খরচা 11,200, কত ইউনিট, 11,200, 700 ইউনিটে, 11,200/700। তারপরটা সেম 6,800/340, কত কত হচ্ছে বল রেট, 16 20 নাকি, 20 শেষ হয়ে গেল অঙ্কটা দেখে নে। আচ্ছা দেখ, এবার নেক্সট অঙ্কে চলে আসি আমরা। তাহলে সার্ভে বা পয়েন্ট ভ্যালু মেথড হলো, এবার কি মেথড বলেছে দেখ, মেথডটার নাম দেখ, এরপরের মেথডটা কন্ট্রিবিউশন মার্জিন মেথড। দেখ কন্ট্রিবিউশন মার্জিন মেথড কি বলেছে দেখ, ভালো করে পড়বি কিন্তু, বলছে দিস মেথড ইউজেস দ্য টেকনিক অফ মার্জিনাল কস্টিং। দেখ মানে মার্জিনাল কস্টিং তো তোদের সিলেবাসে নেই, বুঝতে পারলি তো, আগে যারা সিবিসিএস পড়তো ওদের মার্জিনাল কস্টিং গুলো একটা চর্চা ছিল, ঠিক আছে, তো ওরা নলেজটা আছে মার্জিনাল কস্টিং, তোদের নেই মার্জিনাল কস্টিং, ঠিক আছে, তো সিলেবাস মার্জিনাল কস্টিং রাখেনি, ঠিক আছে। তো
তো যাই হোক এখানে কি বলছে, দিস মেথড ইউজেস দ্য টেকনিক অফ মার্জিনাল কস্টিং, বলছে মানে এই মেথডটা ইউজ করা হয়, এই মেথডটা যে ইউজ করা হবে, দ্য টেকনিক অফ মার্জিনাল কস্টিং হোয়ার জয়েন্ট কস্ট আর সেগ্রিগেটেড ইনটু টু পার্টস, ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট। তো জানিস তো কস্টকে দুই ভাগ করা যায়, একটা ফিক্সড কস্ট আর একটা কি কস্ট, একটা ফিক্সড কস্ট একটা ভেরিয়েবল কস্ট। তুই ভালো করে দেখে নে, পড়ে নে এই কন্ট্রিবিউশন মার্জিন মেথডটা জিনিসটা কি। এই মেথডটা ইউজ করা হবে মার্জিনাল, দ্য টেকনিক অফ মার্জিনাল কস্টিং হোয়ার জয়েন্ট কস্ট আর সেগ্রিগেটেড ইন টু পার্টস, ভেরিয়েবল কস্ট এন্ড ফিক্সড কস্ট। অঙ্কটা কি বলেছে দেখ, অঙ্কটা কি বলেছে, বলছে এক্স লিমিটেড অবটেইন 3 জয়েন্ট প্রোডাক্ট, ও 3টে জয়েন্ট প্রোডাক্ট অবটেইন করছে এবিসি from a process of manufacture. From the following particulars apportion the joint cost to A, B, C on the basis of contribution margin method. মেথডের নাম দেখ কি বলেছে, মেথডের নাম কি বলেছে দেখ, মেথডের নাম বলে দেখ কন্ট্রিবিউশন মার্জিন মেথড, ঠিক আছে তো, মেথডের নাম কি কন্ট্রিবিউশন মার্জিন মেথড। এন্ড অলসো অ্যাসার্টেন প্রফিট অর লস। তাহলে 3টে প্রোডাক্ট পেয়েছিস, হ্যাঁ কি না, হ্যাঁ স্যার পেয়ে 3টে প্রোডাক্ট। কোন প্রোডাক্ট কত কত করে প্রডিউস করেছে পেয়েছিস বল, কোন প্রোডাক্ট, এই প্রোডাক্ট এত, এই প্রোডাক্ট এত, এই প্রোডাক্ট এত। পার ইউনিট সেল কত করে বলেছে তো স্যার বলে দিয়েছে সেল। এবার বলছে কি পোস্ট সেপারেশন কস্ট, পোস্ট সেপারেশন মানে বুঝলি, পোস্ট সেপারেশন কস্ট মানে সেপারেশনের পরে খরচা হয়েছে, ভেরিয়েবল খরচা এত হয়েছে। আর প্রি সেপারেশন কস্ট কত, প্রি সেপারেশন কস্ট সেপারেশন হওয়ার আগে খরচা কত, 2000, 3000, 1000, কত হচ্ছে টোটাল 2, 3, 5 আর 1, 6000 জয়েন্ট কস্ট, ঠিক আছে তো, এই বলে দিয়েছে। তাহলে অঙ্কটা আরম্ভ করতে হবে। আর কি ছিল নেক্সট পেজে দেখি তো, দাঁড়া 1 মিনিট, এখানে নেই আর পেজে দেখতে, নেক্সট পেজে আছে অঙ্কটা নাকি এখানেই শেষ, অঙ্কটা কি এখানেই শেষ নাকি, মানে পরের পেজে আছে, এই দেখ, এই দেখ ফিক্সড ওভার কত বলছে, ফিক্সড ওভার দেখ, ফিক্সড ওভার বলছে কত দেখ, দেখতে পাচ্ছিস ফিক্সড ওভার কত বলছে 4000 টাকা, টোটাল 10000 টাকা। তো অ্যান্সার দিয়েছে টোটাল কন্ট্রিবিউশন 5000 আর কন্ট্রিবিউশন পার ইউনিট 6, 5, 2.5। তাহলে এই অঙ্কটা করে দিচ্ছি আমি, আমি আগে রাফটা করে দিই। বল এই অঙ্কটা পড়ে বল টোটাল, এদিক তাকা, বোর্ডের দিকে তাকাবি, হ্যাঁ, এই যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, আমি তোকে জিজ্ঞাসা করছি ডাইরেক্ট ম্যাটেরিয়াল কি খরচা, ফিক্স না ভেরিয়েবল, কারণ এই মেথডটা ভালো করে পড়বি, মেথডটা কন্ট্রিবিউশন কি লিখেছে, এটা কন্ট্রিবিউশন মার্জিন মেথড, ঠিক আছে। এই যে এখানে জয়েন্ট কস্টটা সেগ্রিগেট করো দুটো পার্ট, একটা ফিক্সড আর ভেরিয়েবল। তাহলে বল এই খরচাগুলো পড়ে কি মানে, এটা ফিক্সড খরচা না ভেরিয়েবল খরচা, ডাইরেক্ট ম্যাটেরিয়াল কি খরচা বল, ফিক্সড না ভেরিয়েবল, ভেরিয়েবল। ডাইরেক্ট লেবার ভেরিয়েবল, ভেরিয়েবল ওভার ভেরিয়েবল, তিনটেই ভেরিয়েবল। আমার ভেরিয়েবল কস্ট কত ছিল 6000 টাকা, 6000 টাকা তোর ভেরিয়েবল কস্ট, 6000 টাকা ভেরিয়েবল কস্ট। আর ইউনিট কত ছিল, ইউনিট, ইউনিট কত ছিল বল, ইউনিট, এই যে ইউনিট কত 1000, টোটাল ভেরিয়েবল কস্ট 6000 টাকা। কি ভেরিয়েবল, প্রি না পোস্ট, প্রি 6000, টোটাল ইউনিট কত 1000, কত করে হলো 6 টাকা, 6 টাকা করে প্রি, 6 টাকা করে হলো। আর পোস্ট কত স্যার 8 টাকা, তাহলে এখানে কত 6 আর 8 কত হলো 14, হ্যাঁ কি না। এটা কত হলো 6 আর 4 10 টোটাল খরচা। এটা কত হলো স্যার 6 প্লাস 1.5 7.5, হ্যাঁ কি না, বুঝতে পারলি। এটা হচ্ছে টোটাল খরচা, পেয়ে গেলি। টোটাল কি খরচা, ফিক্স খরচা না ভেরিয়েবল খরচা, এটা টোটাল কি খরচা বের করলাম, এটা ভেরিয়েবল খরচা। ডাউট থাকলে ক্লিয়ার করে দেবো আমি, চিন্তা নেই, ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। আমি অঙ্ক করে তুই বুঝিয়ে, জাস্ট একটু রাফলি বোঝ, আগে তুই রাফলি বোঝ, আগে রাফলি বোঝ তারপর অঙ্কে আসবো। আমি আবার বলছি, এখানে কন্ট্রিবিউশন বের করার ফর্মুলা কি জানিস, আমাদের কস্টিং কি শিখেছি, কন্ট্রিবিউশন বের করার ফর্মুলা সেল মাইনাস ভেরিয়েবল, সেল থেকে ভেরিয়েবল বাদ দিলে তাকে কন্ট্রিবিউশন বলে, সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন বলে। এই যে 6 টাকা ভেরিয়েবল কস্ট বেরোলো, এটা প্রি ভেরিয়েবল কস্ট নাকি পোস্ট ভেরিয়েবল কস্ট, প্রি। আর এই যে ভেরিয়েবল বলতে এগুলো প্রি না পোস্ট, পোস্ট। তো টোটাল ভেরিয়েবল এটা আর সেল এটা, তাহলে এই 20 থেকে যে 14 বাদ দিস কত হচ্ছে 6 টাকা কন্ট্রিবিউশন, 15 থেকে 10 বাদ দিলে 5 কন্ট্রিবিউশন, 10 থেকে 7.5 বাদ দিলে 2.5 কন্ট্রিবিউশন। কিছুটা ঢুকলো মাথায়, তাহলে বুঝতে পারলি তো কন্ট্রিবিউশন পার ইউনিট বেরিয়ে গেল তোর। তো এই মেথডেই করতে বলেছে, ঠিক আছে, কন্ট্রিবিউশন পার ইউনিট বেরিয়ে গেল। এবার
অ্যান্সার কত হবে বল, অ্যান্সার কত কত দিয়েছে দেখ তো, বোর্ডের দিকে তাকা, অ্যান্সার কি কি দিয়েছে দেখ, অ্যান্সার কি কি দিয়েছে দেখতে, এটা দিয়েছে 6 5 আড়াই দিয়েছে, বল মিললো অ্যান্সার। কিভাবে করতে হবে নাকি এখনো ধরতে পারলি না, কি করলাম? মেথডটা না ভালো করে পড়বি, এখানে মেথডটা কি মেথড বলেছে, কন্ট্রিবিউশন মার্জিন মেথড। কন্ট্রিবিউশন বের করার ফর্মুলা সেল মাইনাস ভেরিয়েবল, সেল তো বলে দিয়েছে, এবার ভেরিয়েবলটা বের কর, বাদ দিয়ে দে, অঙ্ক শেষ। তাহলে চ খাতা খোল, অঙ্কে আয়। অঙ্কের নাম্বারটা আমাকে একটু বলে দিস। 4 নম্বর অঙ্ক, ঠিক আছে তো? চ অঙ্ক আরম্ভ কর, দাগ কাট প্রথমে, 6টা কলম হবে, 6টা কলম, 6টা কলম হবে, ঠিক আছে, দাগ কাট 6টা কলম। এক, 2, 3, 4, 5, 6। প্রথম ঘরে লেখ প্রোডাক্ট, নেক্সট ঘরে লেখ ভেরিয়েবল, নেক্সট ঘরে লেখ ভেরিয়েবল কস্ট পার ইউনিট, কিন্তু এটা কোন ভেরিয়েবল, প্রি না পোস্ট, প্রি, এখানে লেখ প্রি, ব্র্যাকেটে লেখ প্রি। তারপর লেখ ভেরিয়েবল কস্ট পার ইউনিট, ব্র্যাকেটে লেখ পোস্ট, লেখ টোটাল ভেরিয়েবল কস্ট, তারপর লেখ সেলিং প্রাইস পার ইউনিট, আর এখানে লেখ কন্ট্রিবিউশন পার ইউনিট, কন্ট্রিবিউশন পার ইউনিট, ঠিক আছে? উপরে লিখে দেয় কন্ট্রিবিউশন বের করার ফর্মুলা সেল মাইনাস ভেরিয়েবল, ঠিক আছে, সেল থেকে ভেরিয়েবল বাদ দিলে কন্ট্রিবিউশন হয়, ব্যাস অঙ্ক তোর হয়ে যাবে। প্রোডাক্ট কি কি ছিল অঙ্কে বল, 3টে প্রোডাক্ট, একটা এ, একটা বি আর একটা সি, 3টে প্রোডাক্ট এ বি সি। বল বল দেখে দেখে বল দেখি, ভেরিয়েবল কস্ট প্রি কত করে ছিল, রেট বলেছিল না বলেনি, স্যার বের করে দিতে হবে, বল প্রি কি বলেছিল, বলেনি তো, বের করতে হবে তো, লেখ নিচে লেখ, লেখ টোটাল ভেরিয়েবল কস্ট, নিচে লেখ টোটাল ভেরিয়েবল কস্ট, নিচে লেখ টোটাল ভেরিয়েবল কস্ট, কত টোটাল ভেরিয়েবল কস্ট কত কত ছিল, এটা ছিল না, এটাই তো না, হ্যাঁ, টোটাল ভেরিয়েবল কস্ট কত ছিল বল, টোটাল ভেরিয়েবল কস্ট লেখ ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার আর ভেরিয়েবল ওভারহেড, লেখ না, ফিক্সড ওভারহেড কি ভেরিয়েবলের মধ্যে পড়ে, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, লেখ ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার আর কি ছিল, ভেরিয়েবল ওভারহেড। বল দেখে দেখে বল, ডাইরেক্ট ম্যাটেরিয়াল কত কত টাকা ছিল, 2000, 3000, 2000, এটা ছিল 3000, এটা ছিল 1000, টোটাল হচ্ছে 6000। ঠিক আছে, এবার নিচে লেখ ভেরিয়েবল কস্ট পার ইউনিট, ফর্মুলা কি হবে, টোটাল ভেরিয়েবল কস্ট ডিভাইডেড বাই ইউনিট প্রডিউসড, 6000 বাই কত ইউনিট প্রডিউস করেছিল, 1000 না, 6 টাকা। তাহলে বুঝতে পারলি প্রি 6 টাকা বেরিয়ে গেল, টোকা আছে পুরো, টোকে নিয়েছিস তো, টোকেন 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 টোকেনে, হলো তো, উপরে যাই, তাহলে
প্রি এগুলো সব 6 টাকা করে বেরোলো, 6 6 6। আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট পোস্ট কত বলেছিল দেখ, এই দেখ 8 4 1.5 লেখ 8 4 1.5, তার টোটাল কত হলো 14, এটা 10 আর এটা 7.5, ঠিক আছে তো। সেলিং প্রাইস কত বলেছিল দেখ, সেলিং প্রাইস কত বলেছিল 20 15 10, তাই তো, দেখতে পাচ্ছিস তো 20 15 10, এখানে লেখ 20, এখানে লেখ 15, এখানে লেখ 10। 20 থেকে 14 বাদ দিলে কত হয়, 20 থেকে 14 বাদ দিলে 6, 15 থেকে এটা 10, এটা না লেখাটা এমন ভাবে হয়েছে না বোঝা যাচ্ছে না। 15 থেকে 10 বাদ দিলে 5, আর 10 থেকে 7.5 বাদ দিলে 2.5, ঠিক আছে, এতদিন ক্লিয়ার। এবার নিচের লাইন লেখ, লাস্ট লাইন টোটাল কন্ট্রিবিউশন লেখ, লাস্ট লাইন লেখ টোটাল কন্ট্রিবিউশন, লাস্ট লাইন লেখ টোটাল কন্ট্রিবিউশন, নিচে লেখ টোটাল কন্ট্রিবিউশন, লেখ টোটাল কন্ট্রিবিউশন। কত কত হবে, এ হবে কিছু একটা, বি হবে, সি হবে, তাহলে বল কার কত ইউনিট, কার ভাগে কত ইউনিট ছিল, ইউনিট কত কত ছিল, এর ছিল 500, বির 300, সির 200, মানে 500 300 200, এখানে লেখ 500 300 200। বল এর কন্ট্রিবিউশন কত বেরিয়েছিল, সির তো 2.5 ছিল আমার মনে আছে, এর কত ছিল দেখতো 6, আর বির 5, এটা 3000, এটা 1500, আর এটা 25 দুগুণে 50, মানে 5000 নাকি, না না 500, 200 ইন্টু 2.5 কত হয়, 500, 4.5, এটা 5000 টোটাল, বেরিয়ে গেল অ্যান্সার শেষ। দেখে নে অঙ্কটা, দেখে নে টুকে নে অঙ্কটা, করে দিলাম অঙ্কটা। এবার চলে আসবো আমরা আগেরটা, লাস্ট কি করলাম বল, কন্ট্রিবিউশন মার্জিন মেথড করলাম তো, আগেরটা লাস্ট মেথড কি করলাম বল। এবার এই মেথডটা দেখ, বোর্ডের দিকে তাকা, বোর্ডে দেখ কি লেখা আছে, বোর্ডের দিকে তাকিয়ে দেখ কি লেখা আছে, মার্কেট ভ্যালু মেথড। কি মেথড লেখা আছে, মার্কেট ভ্যালু মেথড। এবার মার্কেট ভ্যালুর অনেকগুলো পার্ট আছে, মার্কেট ভ্যালুর কি কি পার্ট আছে দেখ, দেখে নে, এখানে একে কি লেখা আছে দেখতে পাচ্ছিস, মার্কেট ভ্যালু এট সেপারেশন পয়েন্ট, এটা লেখা আছে মার্কেট ভ্যালু আফটার প্রসেসিং, ঠিক আছে, একটা লেখা আছে মার্কেট ভ্যালু এট সেপারেশন পয়েন্ট, আর একটা লেখা আছে আফটার প্রসেসিং। তো দেখ ভালো করে দেখে নে কি বলেছে, বলছে মার্কেট ভ্যালু এট সেপারেশন পয়েন্ট, কি বলছে, এই মেথডে মার্কেট ভ্যালু অফ দা জয়েন্ট প্রোডাক্টে যে মার্কেট ভ্যালু এট দা সেপারেশন পয়েন্ট, ঠিক আছে, ইজ অ্যাসার্টেন এন্ড দা জয়েন্ট কস্ট ইজ ডিভাইডেড ইন দা রেশিও অফ সেলস ভ্যালু। লাইনের মানে বুঝবি, মানে বুঝতে অসুবিধা হলে তো অঙ্কই বুঝিয়ে যাবি, যদি এই লেখাটা বুঝে যাচ্ছে না অঙ্ক এমনি ইজিলি পেরিয়ে যাবি। বলছে এই মেথডে মার্কেট ভ্যালু অফ দা জয়েন্ট প্রোডাক্টের যে মার্কেট ভ্যালু, সেপারেশন পয়েন্টে জয়েন্ট প্রোডাক্টের যে মার্কেট ভ্যালু থাকবে, ঠিক আছে, সেই রেশিওতে জয়েন্ট কস্টটা ভাগ করতে হবে। তাহলে তোকে বের করতে হবে এই অঙ্কটায় সেপারেশন পয়েন্টে মার্কেট ভ্যালু কত ছিল, সেপারেশন পয়েন্টে। তাহলে দেখ কোশ্চেন পর, জয়েন্ট কস্ট ছিল 1,20,000, তো ভাগ করবো রেশিওতে, কোন রেশিওতে, সেপারেশন পয়েন্টে যে মার্কেট ভ্যালু ছিল, তাহলে বের কর সেপারেশন পয়েন্টে মার্কেট ভ্যালু কত ছিল, এই দেখ সেপারেশন পয়েন্ট 20 টাকা, তাই তো, তাহলে 500 ইন্টু 20 কত হচ্ছে বল, 10,000, 300 ইন্টু 30 9,000, আর 200 ইন্টু 25 5,000, এই রেশিওতে ভাগ করে দেবো, তাহলে কর, ক্যালকুলেটর নিয়ে দেখ, করে দেখ এটা আসছে কিনা, চলে আসবে, ওটাই চলে আসবে। তাহলে বল কত বললাম, 500 ইন্টু 20 10,000, ধর এটা যে 10,000 10K, এটা 300 ইন্টু 30 9,000, আর এটা 200 ইন্টু 25 5,000, 10 9 5 19 আর 5 24, তাহলে কর 1,20,000 ইন্টু 10/24 কর, 50,000। মিললো, বেশ হয়ে গেল, তাহলে কোনো ব্যাপার না, কঠিন না অঙ্কটা, চ অঙ্কটা আরম্ভ করে দে।
নে চ অঙ্ক আরম্ভ করি। হ্যাঁ লেখ অঙ্কের নাম্বারটা বলতো কত সৌম্য? 5 নম্বর অঙ্ক, তাই তো? 8টা কলম করবি। হ্যাঁ অঙ্কটা 8টা কলম, দাগ কেটে নে। ছোট ছোট, 1টা 2টো 3টে। দেখ তুই যত এরকম ছক কেটে করবি না, তাহলে লেখালেখিটা কম করতে হবে। এদিক টাকা, ছক কাটে লেখালেখি কম, আর যে ছক না কাটে লিখে লিখে করতে হবে অঙ্কটা। এবার বল, আর এই অঙ্ক না নতুন করে কোনো অ্যাকাউন্ট বা কস্টিং নেই, শুধু জাস্ট ক্যালকুলেশন, এই অঙ্ক আর কিছু নেই। এরকম জাস্ট ক্যালকুলেশন কর, ভ্যালু বের করার কিছু না। এই অঙ্ক পরীক্ষায় 10 নাম্বার আসবে এই অঙ্ক, ঠিক আছে তো? এই অঙ্ক দেবে না তোর পরীক্ষায়, এই অঙ্ক করাতে দেবে না। অঙ্ক দেবে কোনগুলো বলতো? নেক্সট দিন যে অঙ্কগুলো করাবো সেই অঙ্কগুলো পরীক্ষা আসবে, নেক্সট দিন যেগুলো করাবো। 3 4 5 6 7 8। লেখ প্রথম ঘরে লিখবো প্রোডাক্ট, তারপরে ঘরে লিখ প্রোডাকশন বা আউটপুট, আউটপুট লিখতে পারিস। নেক্সট লিখবি সেলিং প্রাইস পার ইউনিট। নেক্সট লিখবি সেলস ভ্যালু, নেক্সট লিখবি সেলস ভ্যালু। এ সেলস ভ্যালু লিখলি তো, সেলস ভ্যালু। তারপর লেখ অ্যাপরশনমেন্ট অফ জয়েন্ট কস্ট। আচ্ছা এতগুলো ঘর না করলেও হয়ে যাচ্ছে দেখছি। এই ঘরটায় লেখ অ্যাপরশনমেন্ট অফ জয়েন্ট কস্ট, আর লাস্টেটা লিখবো কস্ট পার ইউনিট। ব্যাস, ওই একই, এতগুলো ঘর দরকার নেই, এতেই হয়ে যাবে, কাজ মিটিয়ে যাবে। প্রোডাক্ট কি কি ছিল? এ বি সি। আউটপুট কত কত ছিল আমরা দেখে নিই। আউটপুট কত কত ছিল দেখে নে। 500 300 200। লেখ লেখ আউটপুট ছিল 500 300 200। তারপর কি ছিল দেখ, আউটপুট 500 300 200 লিখলাম। নেক্সট কি ছিল দেখ, আউটপুট তো 500 300 200, আর সেলিং প্রাইস পার ইউনিট কত ছিল? 20 30 25। এটা ছিল 20 30 25। কি লিখলাম? 20 30 25। ঠিক আছে, গুণ কর। 500 ইন্টু 20 কত করেছিলাম? 10,000। 300 ইন্টু 30 9,000। 200 ইন্টু 25 5,000। এবার রেশিও করব কত? 10,000 বাই 10 আর 9 19, 19 আর 5 24,000 টোটাল। 10,000 বাই 24,000, তাই তো? ইন্টু কত হবে? কত টাকা ছিল বল জয়েন্ট কস্ট? জয়েন্ট কস্ট কত ছিল? 1,20,000। 1,20,000 করে বল কত হচ্ছে। তারপর লেখ 9,000 বাই 24,000 ইন্টু 1,20,000। তারপর লেখ 5,000 বাই 24,000 ইন্টু 1,20,000 কত হচ্ছে দেখ। প্রথমটা 2,000 নাকি? দেখ তো, আমি জানি না, দেখে বলতো কত। 1,20,000 বাই 24 মানে 5 50,000। প্রথমটা 50,000, প্রথমটা 50,000। এটা 12,000 5 45,000, তাই তো? পরেরটা 45,000, তারপর একটা 5 25,000। কত হচ্ছে? 45 আর 5 50, 50 আর 20 70 75,000। সিপিইউ কত হবে? 50,000 কে ভাগ করো কত দিয়ে? 500 দিয়ে। 45,000 কে ভাগ করো কত দিয়ে? 300 দিয়ে। আর 25,000 কে ভাগ করো কত দিয়ে?
200 দিয়ে করে বলতো কত হচ্ছে দেখতো স্নিগ্ধা 100 না প্রথমটা, 100, তারপরটা 150 জানি না দেখে নে, হ্যাঁ তারপরটা 125। হ্যাঁ তাহলে বুঝতে পারলি অঙ্কটা করিয়ে দিলাম, এই মেথডটাও করিয়ে দিলাম আজকে। তাহলে মেথডের নাম কি করলাম, এখন কি শেখালাম তোকে, মার্কেট ভ্যালু এট দা সেপারেশন পয়েন্ট করিয়ে দিলাম, ঠিক আছে, এই অঙ্কটা করিয়ে দিলাম। এবার দেখ এই মেথডটা লাস্ট আজকে করিয়ে দিচ্ছি, তারপর ছেড়ে দিচ্ছি। মার্কেট ভ্যালু আফটার প্রসেসিং, আফটার প্রসেসিং দেখ কি লিখেছে, বলছে দিস মেথড, বলছে দিস মেথড ইজ ইজি টু অপারেট, এই মেথডটা অপারেট করা খুব ইজি, বিকজ সেলিং প্রাইস অফ দা ভেরিয়াস জয়েন্ট প্রোডাক্ট, মানে প্রতিটা জয়েন্ট প্রোডাক্টের সেলিং প্রাইস উইল বি রেডিলি অ্যাভেলেবেল, সেলিং প্রাইসটা অ্যাভেলেবেল আছে তোর কাছে, প্রি সেপারেশন কস্ট মানে জয়েন্ট কস্ট আর ডিভাইডেড ইনটু প্রপোর্শন টু সেলস ভ্যালু অফ ফিনিশড গুডস আফটার ডিডাক্টিং প্রসেসিং কস্ট। তাহলে কি বলেছে, এই মার্কেট ভ্যালু আফটার প্রসেসিং এটা কি করে করতে হয়, এই অঙ্কে যে জয়েন্ট কস্টটা দেবেন এটা কোন রেশিওতে ভাগ করতে হবে, ওই যে সেলিং প্রাইস থাকবে, সেলিং প্রাইস থেকে একটা আফটার প্রসেসিং খরচা বলে দেবে, ওই খরচাটা বাদ দিলে যে ভ্যালুটা বেরোবে সেই রেশিওতে ভাগ করতে বলেছে। দেখ কোশ্চেনটা পড়, এই দিক টাকা জয়েন্ট কস্ট 810 টাকা, এই 810 টাকা ভাগ করব, কোন রেশিওতে ভাগ করব, এই দিক টাকা 400 ইউনিট 5 টাকা করে কত হচ্ছে 2000, দেখতো আমি জানি না, 4 5 20 আর দুটো শূন্য 2000 টাকা, আর এটা কত হচ্ছে 500 ইন্টু 4 2000 টাকা, খরচা কত 500 টাকা, বাদ দিয়ে কত পড়লো 1500, এখানে কত হচ্ছে 1200, তাহলে রেশিও কত হলো 15:12 তে ভাগ করব। দেখ করে দেখ তো 810 কে 15:12 তে ভাগ করে দেখ আসছে কিনা, 810 ইন্টু 15/27, 810 ইন্টু 15/27, 15 না না এটা 15, এটা 15 লেখা, আমি এটা কি হয়েছে, এটা 15 লেখা, 450 দেখেই 450 360, তাহলে জাস্ট এই অঙ্কটা করে দিয়ে আজকে ক্লাসটা শেষ করে দিচ্ছি। অঙ্কের নাম্বারটা বল, 6, আরম্ভ কর। ওই কর, প্রথম ঘরে লেখ প্রোডাক্ট, প্রথম ঘরটায় লেখ প্রোডাক্ট, বল প্রোডাক্ট কি কি ছিল অঙ্কটায়, বল বল প্রোডাক্ট কি কি ছিল, এক্স আর ওয়াই, তারপর বল ইউনিট কত ছিল, ইউনিট 400 500, তারপর কি ছিল সেলিং প্রাইস পার ইউনিট কত কত বলেছিল, বল বল বই দেখ, 5 আর 4, তারপর কি হলো সেলস, সেল ভ্যালু যেটাকে বলে সেল কত হচ্ছে 2000 2000, ঠিক আছে তো, তারপর কি ছিল ফার্দার প্রসেসিং কস্ট, একটা ঘর হবে ফার্দার প্রসেসিং কস্ট কত কত ছিল বল, এক্স এর কত ছিল ফার্দার প্রসেসিং কস্ট 500 আর 800, তারপরে লেখ সেল ভ্যালু আফটার, লেখ সেল ভ্যালু আফটার, এরপরে লেখ সেল ভ্যালু, তারপরে লিখবি সেলস ভ্যালু আফটার ফার্দার প্রসেসিং কস্ট, আরো আছে, বল কত হবে বল দেখি স্নিগ্ধা, এটা থেকে এটা মাইনাস হচ্ছে তো, তো কত হচ্ছে এটা 1500, আর এটা কত হচ্ছে 1200, এখানে লাইক অ্যাপরশনমেন্ট অফ জয়েন্ট কস্ট, তাই তো লিখতাম, অ্যাপরশনমেন্ট অফ জয়েন্ট কস্ট কত, এই 15 আর 12 27 তো, বল বল স্নিগ্ধা বল দেখি জয়েন্ট কস্ট কত বলেছিল 810 টাকা, ইন্টু কত হবে 15/27 বলতে পারি একবারে, তারপর 810 ইন্টু 12/27 বলতে পারি, কত পেয়েছিল ক্যালকুলেটরে, করলি তো 810 ইন্টু 15/27,
450, হ্যাঁ 450। 360, তাহলে বুঝতে পারলি অঙ্কগুলো আজকে যেগুলো করলাম, এরকম অঙ্ক পরীক্ষায় আসার খুব একটা চান্স নেই, বাট তোকে বেসিকটা ক্লিয়ার করলাম, বেসিক গুলো তোর ক্লিয়ার করে দিলাম। তো দেখে নে বইয়ে দাগ দিয়ে নে কত অবধি অঙ্ক হলো, আজকে একটু দাগ দিয়ে নে বইতে কত অবধি অঙ্ক হলো। 6 অবধি অঙ্ক হলো, তাই তো? 6 অবধি অঙ্ক হলো বইয়ের, ঠিক আছে তো? আচ্ছা, পরের দিন বাই প্রোডাক্ট থেকে আরম্ভ করবো, ঠিক আছে তো? বাই প্রোডাক্ট থেকে নেক্সট ডে আরম্ভ করবো।